আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু বছর আছে যেগুলোকে শুধু ক্যালেন্ডারের একটি বছর বলে চিহ্নিত করা যায় না, সেগুলো হয়ে ওঠে যুগ সন্ধিক্ষণ। 1952, 1969, 1971, 1990 এসব বছর কেবল সময়ের হিসেব নয়, এগুলো জাতির আত্মপরিচয়ের অংশ। ভবিষ্যৎ ইতিহাসবিদরা হয়তো 2024 সালকেও সেই তালিকায় রাখবেন, কারণ এই বছরটি আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন এনে দাঁড় করিয়েছে: রাষ্ট্রের মালিককে, ক্ষমতার উৎস কোথায়, এবং জনগণের প্রত্যাশা ও রাষ্ট্রীয় বাস্তবতার মধ্যে দূরত্ব কতখানি। 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন প্রথম দিকে ছিল একটা নির্দিষ্ট দাবিকে ঘিরে, কিন্তু বাংলাদেশের ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে এদেশের আন্দোলনগুলো খুব কমই তাদের ঘোষিত দাবির মধ্যে সীমাবদ্ধ থাকে। ভাষা আন্দোলন শুধু ভাষার আন্দোলন ছিল না, 1969-এর গণ অভ্যুত্থান শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, 1990-এর আন্দোলন শুধু স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল না। প্রতিটি আন্দোলন একসময় বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের বহিঃপ্রকাশে পরিণত হয়েছে। জুলাইয়ের আন্দোলনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বিভিন্ন সূত্রে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসে। কোথাও 850, কোথাও 1400 জনেরও বেশি মানুষের মৃত্যুর দাবি করা হয়। আবার এসব সংখ্যার সত্যতা নিয়েও বিতর্ক ছিল, কিন্তু একটি বিষয় নিয়ে খুব কম বিতর্ক ছিল: বাংলাদেশের সমাজে জমে থাকা ক্ষোভ আর অসন্তোষ প্রকাশের জন্য একটি বিস্ফোরণ বিন্দু তৈরি হয়েছিল। ইতিহাসে অনেক সময় একটা রাষ্ট্রের সংকট অর্থনৈতিক হয়, কখনো রাজনৈতিক হয়, কখনো সামাজিক। বাংলাদেশের ক্ষেত্রে সংকটটা ছিল বহুস্তরীয়। অর্থনীতিতে চাপ ছিল, দ্রব্যমূল্য নিয়ে মানুষের উদ্বেগ ছিল, দুর্নীতি ছিল, রাজনৈতিক মেরুকরণ চরমে পৌঁছেছিল, মানুষের স্বাধীনতা ছিল না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছিল, তরুণদের একটা বড় অংশ মনে করছিল তাদের জন্যে সুযোগের ক্ষেত্র সংকুচিত হয়ে যাচ্ছে। এই পটভূমিতে আন্দোলন শুধু আন্দোলন থাকেনি, এটি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক নিয়ে এক বৃহত্তর বিতর্কে পরিণত হয়েছিল। 5 আগস্টকে ঘিরে যে ঘটনা প্রবাহ শুরু হয় তা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে আমূল বদলে দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বর্ণনায় ক্ষমতার কেন্দ্র পুনর্গঠিত হয়, সংসদ ভেঙে দেওয়ার আলোচনা সামনে আসে এবং রাষ্ট্র পরিচালনার জন্য নতুন কাঠামোর প্রশ্ন ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আবির্ভাব শুধু একটা প্রশাসনিক পরিবর্তন ছিল না, এটা ছিল একটা প্রতীকী ঘটনা, কারণ তিনি বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে থেকে আসা একজন ব্যক্তি। তার আন্তর্জাতিক পরিচিতি, নোবেল পুরস্কার এবং উন্নয়ন ভাবনা তাকে একটি ভিন্ন ধরনের গ্রহণযোগ্যতা দিয়েছিল। কিন্তু এখানেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা সামনে আসে: আন্দোলন সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু রাষ্ট্র পরিবর্তন করতে পারে না। রাষ্ট্র পরিবর্তন করতে হলে প্রয়োজন প্রতিষ্ঠান পরিবর্তন, আর প্রতিষ্ঠান পরিবর্তন সবচেয়ে কঠিন কাজ। একটা সরকারের আয়ু 5 বছর হতে পারে, একটা আন্দোলনের আয়ু কয়েক মাস হতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান গড়ে তুলতে কখনো কখনো কয়েক দশক লেগে যায়। আর যদি আমরা 1 বছর পেছনে তাকাই, তাহলে দেখতে পাই আন্দোলনের পর যে স্বপ্নগুলো সামনে এসেছিল সেগুলোর অনেকগুলো এখনও বাস্তবতার পরীক্ষায় দাঁড়িয়ে আছে। সংবিধান সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, এসব বিষয় নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নাগরিক প্ল্যাটফর্ম, সংস্কারমুখী উদ্যোগ এবং তরুণ নেতৃত্বের উত্থানও দেখা গেছে। জাতীয় নাগরিক কমিটির মতো নতুন উদ্যোগের কথাও আলোচনা এসেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আলোচনা আর বাস্তবতার মধ্যে দূরত্ব কতটুকু? বাংলাদেশে আমরা প্রায়ই রাজনৈতিক পরিবর্তনকে রাষ্ট্রীয় পরিবর্তন ভেবে ভুল করি। আমরা মনে করি নতুন মানুষ এলে নতুন রাষ্ট্র তৈরি হবে, কিন্তু বাস্তবে রাষ্ট্র পরিচালিত হয় মানুষের মাধ্যমে নয়, প্রতিষ্ঠানের মাধ্যমে। একজন ভালো মানুষ একটা খারাপ প্রতিষ্ঠানকে কিছুদিন ভালোভাবে চালাতে পারেন, কিন্তু একটি খারাপ প্রতিষ্ঠান শেষ পর্যন্ত একজন ভালো মানুষকেও সীমাবদ্ধ করে ফেলে।
এই বাস্তবতা আজকের বাংলাদেশেও সমানভাবে সত্য। আন্দোলনের পর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছিল, বিচার। যে ঘটনাগুলো আন্দোলনের সময় ঘটেছিল সেগুলোর বিচার কী হবে? যারা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তাদের জন্য ন্যায় বিচার কি নিশ্চিত হবে? যারা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে তাদের জবাবদিহিতা কি প্রতিষ্ঠিত হবে? 2026 সাল পর্যন্ত বিভিন্ন মামলা, গ্রেফতার এবং তদন্তের খবর সংবাদ মাধ্যমে এসছে। গাজীপুরে এক সাবেক কাউন্সিলরের গ্রেপ্তার থেকে শুরু করে আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার বিচারিক প্রক্রিয়ার কথাও আলোচনায় এসছে। কিন্তু বিচার আর প্রতিশোধ এক বিষয় নয়। গণতন্ত্রে বিচার প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়। প্রতিশোধের রাজনীতি সাময়িক তৃপ্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে দুর্বল করে। বাংলাদেশের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অতীতের অন্যায়ের বিচার করা, কিন্তু ভবিষ্যতের জন্য নতুন অন্যায়ের ভিত্তি তৈরি না করা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তরুণদের ভূমিকা। জুলাইয়ের আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল তরুণরা। তারা দেখিয়েছে যে নতুন প্রজন্ম রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়, বরং তারা নতুন ধরনের রাজনীতি চায়। তারা পরিচয় ভিত্তিক রাজনীতির বদলে নীতিভিত্তিক রাজনীতির কথা বলে। তারা ব্যক্তি নির্ভর নেতৃত্বের বদলে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান চায়। কিন্তু ইতিহাসের আরেকটি শিক্ষা হলো আন্দোলন পরিচালনা করা এবং রাষ্ট্র পরিচালনা করা এক বিষয় নয়। একটা স্লোগান তৈরি করতে 5 মিনিট লাগে, একটা কার্যকর নীতি তৈরি করতে 5 বছর লাগতে পারে। একটা মিছিল সংগঠিত করা সহজ, একটা শিক্ষা ব্যবস্থা সংস্কার করা কঠিন। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল করা সহজ, একটা বিচার ব্যবস্থা পুনর্গঠন করা অত্যন্ত কঠিন। তাই বাংলাদেশের তরুণদের সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব আন্দোলনের নয়, নির্মাণের। কারণ মনে রাখতে হবে, ভাঙা সহজ, গড়া কঠিন। রাষ্ট্রবিজ্ঞানীরা প্রায়ই বলেন একটা সফল রাষ্ট্র 3টি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে: বৈধতা, সক্ষমতা এবং আস্থা। বৈধতা ছাড়া সরকার টেকে না, সক্ষমতা ছাড়া রাষ্ট্র কাজ করে না, আর আস্থা ছাড়া সমাজ এগোয় না। বাংলাদেশ আজ এই 3টি ক্ষেত্রেই নতুন করে নিজেকে প্রমাণ করার পর্যায়ে দাঁড়িয়ে আছে। বিশ্ব কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দ্রুত বদলাচ্ছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবাই এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী। বঙ্গোপসাগর এখন শুধু একটি সমুদ্র নয়, এটি অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি এবং কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এই বাস্তবতায় বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্র সংস্কারের প্রশ্নটি কেবল অভ্যন্তরীণ রাজনীতির প্রশ্ন নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। 1 বছর আগে যে স্বপ্ন দেখা হয়েছিল তা সবগুলো বাস্তবায়িত হয়নি, আবার সবগুলো ব্যর্থ হয়নি। কিছু পরিবর্তন এসছে, কিছু পরিবর্তন আসেনি, কিন্তু পরিবর্তনের পথ এখনও তৈরি হচ্ছে। এটাই বাস্তবতা। গণতন্ত্র কখনো একদিনের ঘটনা নয়, গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া। রাষ্ট্র সংস্কারও কোনো একক ঘটনার নাম নয়, এটা একটা দীর্ঘ যাত্রা। বাংলাদেশ এখন সেই যাত্রাপথে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত প্রশ্নটি হয়তো খুবই সহজ: আমরা কি শুধু একটি সরকার পরিবর্তন করেছি, নাকি একটি নতুন রাষ্ট্রচিন্তার দরজা খুলেছি? আমরা কি শুধু ক্ষমতার মুখ বদলেছি, নাকি ক্ষমতার চরিত্র বদলানোর চেষ্টা করছি? আমরা কি অতীতের হিসাব মেলাতে ব্যস্ত, নাকি ভবিষ্যতের ভিত্তি নির্মাণ করছি? এই প্রশ্নগুলোর উত্তর আজ কারো কাছে নেই, না সরকারের কাছে, না বিরোধীদের কাছে, না আন্দোলনের নেতাদের কাছে। উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক বছরের ভেতরে। তবে একটি কথা নিশ্চিত করে বলা যায়,
ইতিহাস বাংলাদেশকে আরেকটি সুযোগ দিয়েছে। সেই সুযোগের নাম ক্ষমতা নয়, সেই সুযোগের নাম রাষ্ট্র। আর রাষ্ট্র গড়বার কাজ কখনো একজন মানুষের নয়, একটি প্রজন্মের। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।